স্বাস্থ্য বিবেচনায় খালেদা জিয়ার লন্ডন যাত্রা বিলম্ব, শারীরিক অবস্থাকে অগ্রাধিকার মেডিকেল বোর্ডের। গুজবে বিভ্রান্ত না হওয়ার আহ্বান। অপকর্মে জড়িতদের নির্বাচনে লাল কার্ড দেখানোর আহ্বান জামায়াতের। ভোটের দাবিতে সোচ্চার একটি দলের বিরুদ্ধে ভোল পাল্টানোর অভিযোগ। বাণিজ্যিক আদালত পাল্টে দেবে অর্থনীতি, বললেন প্রধান বিচারপতি। নারী উদ্যোক্তাদের ঋণ সহজ করার আহ্বান মৎস্য উপদেষ্টার। এবং পেঁয়াজের বাজার সহনীয় রাখতে সীমিত আকারে আমদানির অনুমতি কৃষি মন্ত্রণালয়ের। পুনরাদেশ না দেওয়া পর্যন্ত চলবে কার্যক্রম। আসসালামু আলাইকুম, সবাইকে মোহনা সংবাদে স্বাগত। শুনছিলেন শিরোনাম, পুরো সংবাদের সঙ্গে আছি আমি আরিফুল ইসলাম। স্বাস্থ্য বিবেচনায় খালেদা জিয়াকে এখনই লন্ডনে নেওয়া ঠিক হবে না। এয়ার অ্যাম্বুলেন্স প্রস্তুত থাকলেও মেডিকেল বোর্ডের অনুমোদন পেলেই তাকে বিদেশে নেওয়া হবে। শনিবার বিকেলে রাজধানীর এভারকেয়ার হাসপাতালের সামনে এক ব্রিফিংয়ে একথা বলেন খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডাক্তার AJM জাহিদ হোসেন। নাহিদ সিরাজি নিম্মির প্রতিবেদন। 23 নভেম্বর থেকে শারীরিক অসুস্থতা নিয়ে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি আছেন 3 বারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। উন্নত চিকিৎসার জন্য তাকে লন্ডনে নিতে প্রতিদিনই চলছে চেষ্টা। তার স্বাস্থ্যের সবশেষ অবস্থা নিয়ে হাসপাতালের সামনে ব্রিফ করেন ব্যক্তিগত চিকিৎসক ও দলের স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডাক্তার AJM জাহিদ হোসেন। এ সময় তিনি জানান, বেগম জিয়ার জন্য এয়ার অ্যাম্বুলেন্স প্রস্তুত, তবে স্বাস্থ্য বিবেচনায় লন্ডন যাত্রায় বিলম্ব হচ্ছে। বিদেশে যাওয়ার ব্যাপারে আমাদের সর্বোচ্চ প্রস্তুতি রয়েছে। যখনই উনাকে বিদেশ নেওয়ার জন্য মেডিকেল বোর্ড যথোপযুক্তভাবে তৈরি মনে করবেন, শারীরিকভাবে মনে হবে যে ওনাকে সেফলি ট্রান্সফার করা যাবে। কারণ মনে রাখতে হবে 12 থেকে 14 ঘন্টা যখন আপনি এয়ার ফ্লাই করবেন, তখন যে হাই অল্টিটিউডে মানুষের শারীরিক যে পরিবর্তন হয় সেটির সাথে খাপ খাওয়ানো একজন অসুস্থ মানুষের পক্ষে সবসময় সম্ভব হয় না। তার শারীরিক অবস্থাকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে এবং তারেক রহমান চিকিৎসার বিষয়ে তদারকি করছেন বলেও উল্লেখ করেন তিনি। যেহেতু ওনার স্বাস্থ্য আমাদের সর্বোচ্চ অগ্রাধিকার, সেজন্য আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সার্বক্ষণিকভাবে জনাব তারেক রহমান সাহেব এটি যেমন তদারকিও করছেন এবং এ ব্যাপারে চিকিৎসকদের মতামতকেই উনি সবচেয়ে বেশি অগ্রাধিকার দিচ্ছেন। দলও সেই অনুযায়ী অগ্রাধিকার দিচ্ছে। বেগম জিয়ার অসুস্থতা নিয়ে গুজব না ছড়ানোর আহ্বানও জানান ডাক্তার জাহিদ। আপনারা দয়া করে যে শর্ট ফ্যাক্ট, এটার বাইরে কেউ গুজব ছড়িয়ে মানুষকে দয়া করে বিভ্রান্ত করবেন না। নাহিদ সিরাজি নিম্মি, মোহনা সংবাদ, ঢাকা। এতদিন নির্বাচনের দাবিতে সোচ্চার একটি দলের মুখে এখন ভিন্ন সুর শোনা যাচ্ছে বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। একে অশুভ লক্ষণ উল্লেখ করে তিনি বলেন, অপকর্ম আর চাঁদাবাজির সঙ্গে জড়িতদের আগামী নির্বাচনে লাল কার্ড দেখাবে মানুষ। শনিবার সিলেটে 8 দলীয় জোটের বিভাগীয় সমাবেশের শেষ অনুষ্ঠানে এসব কথা বলেন জামায়াত আমির। দেশ ফ্যাসিবাদ মুক্ত হলেও ফ্যাসিবাদের কালো ছায়া এখনো রয়ে গেছে বলেও মন্তব্য করেন তিনি। যারা এতদিন নির্বাচনের জন্য নির্বাচন করে জনগণকে বেহুশ করে তুলেছিল, এখন তারা ভিন্ন সুরে কেউ কেউ কথা বলতে শুরু করেছেন। এ লক্ষণ ভালো নয়। তারা বুঝতে পেরেছেন তারা যে সমস্ত কর্মকাণ্ড বাংলাদেশে পরিচালনা করছেন, বাংলাদেশের জনগণ তাদেরকে আগামী নির্বাচনে লাল কার্ড দেখানোর জন্য প্রস্তুত হয়ে গিয়েছে। নির্বাচন প্রক্রিয়া বাধাগ্রস্ত কিংবা বিকৃতকারীদের কোনো সুযোগ দেওয়া হবে না বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতু উপদেষ্টা ফাউজুল কবির খান। শনিবার দুপুরে নরসিংদীর 5 দোনায় একটি সড়কের নামফলক উন্মোচন অনুষ্ঠানে একথা বলেন তিনি। আওয়ামী লীগ আমলের রাজনৈতিক, সাংস্কৃতিক ও অর্থনৈতিক অপকর্ম শোধরাতে অন্তর্বর্তী সরকারের বেশি সময় লেগেছে উল্লেখ করে ফাউজুল কবির খান বলেন, সব জায়গায় অনিয়ম করা হয়েছে। অনুষ্ঠানে মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা ফারুকি আজম বলেন, মুক্তিযোদ্ধাদের নিয়ে বিভাজন লালন করা চলবে না। এই মুক্তিযোদ্ধা সংসদের পবিত্র ভূমিতে, পবিত্র জায়গায় মুক্তিযোদ্ধাদের পা যেন না পড়ে, তার দায়িত্ব দেখার দায়িত্ব মুক্তিযোদ্ধা। সুন্দর নির্বাচন করুন, একটি অংশগ্রহণমূলক নির্বাচন করুন। যার যে মত হোক, যার যে দল হোক, যারাই বিজয়ী হন আমরা তাদের পেছনে দাঁড়াবো, কিন্তু কাউকে আপনারা সেই সুযোগ দেবেন না
যে যারা এই প্রক্রিয়াটাকে বাধাগ্রস্ত করতে পারে, এই প্রক্রিয়াটাকে বিকৃত করতে পারে, আগের মতো ভোট কেন্দ্র দখল করতে পারে, আগের মতো। ফেব্রুয়ারিতে একটি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে নতুন সরকার গঠন হবে বলে প্রত্যাশা জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। শনিবার রংপুর জেলা প্রশাসক কার্যালয়ে আয়োজিত মতবিনিময় সভায় সাংবাদিকদের তিনি একথা বলেন। সুষ্ঠু ভোট আয়োজনে আইনশৃঙ্খলা বাহিনী পর্যাপ্ত ব্যবস্থা গ্রহণ করেছে বলেও জানান পররাষ্ট্র উপদেষ্টা। সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে নতুন সরকার গঠিত হবে এবং আমরা আমাদের দায়িত্ব তাদেরকে বুঝিয়ে দিয়ে চলে যেতে পারবো। একটি রেফারেল হসপিটাল তৈরি হবে আপনার নীলফামারী জেলায়, জায়গা অলরেডি পাওয়া গেছে এবং সেটা নির্দিষ্ট করা হয়েছে। চাইনিজরা তৈরি করবে, চাইনিজ ডাক্তাররা প্রথমে কাজ করবে, তারপরে পর্যায়ক্রমে এটা আমাদের ডাক্তারদের হাতে হ্যান্ড ওভার করবে। 1000 শয্যা। বাণিজ্যিক আদালত প্রতিষ্ঠা বাংলাদেশের অর্থনীতির জন্য নতুন দিগন্তের উন্মোচন করবে বলে মন্তব্য করেছেন প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদ। শনিবার চট্টগ্রামে সুপ্রিম কোর্ট ও ইউএনডিপি আয়োজিত বাণিজ্যিক আদালত নিয়ে এক সেমিনারে প্রধান বিচারপতি একথা বলেন। এ সময় তিনি আরও জানান, সুপ্রিম কোর্ট সচিবালয় অধ্যাদেশ 2025 প্রণয়নের মাধ্যমে দ্বৈত প্রশাসনিক সীমাবদ্ধতা দূর হয়েছে এবং সুপ্রিম কোর্ট প্রথমবারের মতো পূর্ণ প্রশাসনিক ও আর্থিক স্বায়ত্তশাসন লাভ করেছে। Quality of a nation's judiciary has become a primary economic indicator. Investors, both foreign and domestic, do not judge a country solely by tax incentives or infrastructure. ব্যাংক ঋণ সহ নানা জটিলতায় এখনও পিছিয়ে ক্ষুদ্র ও মাঝারি শিল্প খাত। শনিবার রাজধানীতে এক আলোচনায় সংশ্লিষ্টরা বলেন, বাধা দূর করা গেলে জিডিপিতে এই খাতের অবদান 30 থেকে 50% উন্নীত করা সম্ভব। এক্ষেত্রে নারী উদ্যোক্তাদের জন্য সহজ শর্তে ঋণ সুবিধা দেওয়ার আহ্বান জানান মৎস্য ও প্রাণী সম্পদ উপদেষ্টা ফরিদা আক্তার। অনুষ্ঠানে এনবিআর চেয়ারম্যান অবশ্য বলেন, ইতোপূর্বে দেয়া কর প্রণোদনার ব্যাপক অপব্যবহার হয়েছে। মনিরুল ইসলামের প্রতিবেদন। দেশে এখন উদ্যোক্তার সংখ্যা কোটির ঘরে। এদের বেশিরভাগই ক্ষুদ্র ও মাঝারি শিল্প উদ্যোক্তা। জিডিপিতে যাদের অবদান 30%-এর কাছাকাছি। যদিও ব্যাংক ঋণ সহ নানান জটিলতায় এখনও পিছিয়ে আছে দেশের মোট কর্মসংস্থানের 80% অবদান রাখা এই খাত। ওয়েব আয়োজিত অনুষ্ঠানে নারী উদ্যোক্তাদের সেসব প্রতিবন্ধকতার কথাই তুলে ধরেন বক্তারা। পাশাপাশি সম্ভাবনার কথাও বলেন তারা। প্রত্যেকটা ব্যাংকে একটা সেপারেট নারী উন্নয়ন ডেস্ক থাকবে, সেখানে নারীদের সমস্যাগুলো তারা শুনবে। 51% মেয়েরা কিন্তু আপনার কোনো উদ্যোক্তা, কোনো কাজ তারা ঝরে পড়ছে। ক্লাইমেট চেঞ্জের কারণে বিধ্বস্ত হয়ে যাচ্ছে সমাজ ব্যবস্থা। উদ্যোক্তাদের এগিয়ে যাওয়ার পথে বাধা দূর করতে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সংশ্লিষ্টদের অনুরোধ করেন প্রাণী সম্পদ উপদেষ্টা। তাগিদ দেন সহজ শর্তে ঋণ দেওয়ার। আজকে পুরো মাইক্রো ক্রেডিট মানে চলতেছে এই নারীদেরকে ঋণ দিয়ে পুরা সারা দেশে, এবং এটা কিন্তু মাইক্রো ক্রেডিট বাড়ছে। তারা কিন্তু হচ্ছে অনেক বড় বেশি সুদ দিয়ে ঋণ নিয়েও তারা কিন্তু ঋণ ফেরত দিচ্ছে। অবশ্য এনবিআর চেয়ারম্যানের দাবি, ইতোপূর্বে দেয়া কর প্রণোদনার ব্যাপক অপব্যবহার হয়েছে। পৃথিবীর অন্য দেশ যেটা করে যে একটা মানে কি বলে কমন ট্যাক্স ইম্পোজ করে যাতে করে লিকেজটা কম হয়। আমাদের এখানে আমরা ট্যাক্স ইনসেন্টিভ যেগুলো দিয়েছি এগুলো ব্যাপক অপব্যবহার হচ্ছে, ব্যাপক মানে এটা সেবাহীন অপব্যবহার হচ্ছে। এখন আমরা ধীরে ধীরে আসলে ট্যাক্স এক্সপেন্ডিচারটা বিশেষ করে কর অব্যাহতিটা কমাচ্ছি এবং চেষ্টা করছি রেশনালাইজ করার জন্য। নীতিমালার অভাবকেই নারী উদ্যোক্তাদের উৎকর্ষতার ক্ষেত্রে বড় বাধা বলেও মনে করেন এনবিআর চেয়ারম্যান। এনবিআর থেকে আপনারা ফুল পলিসি সাপোর্ট পাবেন। আমরা যত ধরনের সাপোর্ট দিতে চাই। সত্যিকার অর্থে এখানে আমাদের সেন্ট্রাল ব্যাংক খুব আন্তরিক। মনিরুল ইসলাম, মোহনা সংবাদ, ঢাকা। বন্যপ্রাণীর রক্ষায় মানুষ আগের চেয়ে সচেতন হয়েছে উল্লেখ করে পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, প্রাণীর রক্ষা মানুষের নৈতিক দায়িত্ব। বন্যপ্রাণী নিধনের মতো অপরাধে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারিও দেন তিনি। শনিবার দুপুরে আগারগাঁওয়ে এক মতবিনিময় সভায় এসব কথা বলেন উপদেষ্টা। আর জীববৈচিত্র্য রক্ষায় স্থানীয় জনগোষ্ঠীর অংশগ্রহণ জরুরি বলে মত দেন অনুষ্ঠানের আলোচকরা। আরও জানাচ্ছেন উষা ফেরদৌস।
পৃথিবী জীববৈচিত্র্যের ভাণ্ডার, যেখানে জিনগত, প্রজাতিগত এবং বাস্তুতান্ত্রিক বৈচিত্র্যের অবিশ্বাস্য সমাহার। কিন্তু সময়ের ব্যবধানে উধাও হয়ে যাচ্ছে বন ও জলাভূমি, প্রতিনিয়ত উজাড় হচ্ছে গাছ, ধ্বংস হচ্ছে জীববৈচিত্র্য। এর মধ্যে শিল্পোন্নত 20 দেশের উৎপাদিত ক্লোরোফ্লোরো কার্বন ডাইঅক্সাইড বাড়িয়ে দিচ্ছে তাপমাত্রা, ফলে জীবজগতের নিজস্ব পরিবেশ এখন হুমকিতে। এমন পরিস্থিতিতে বন্যপ্রাণী, বন ও জীববৈচিত্র্য সংরক্ষণ কাজে নিয়োজিত স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় সভার আয়োজন করে বন অধিদপ্তর। এতে আলোচকরা বলেন, স্থানীয়দের অংশগ্রহণ জীববৈচিত্র্য রক্ষায় গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারে। মানুষের মধ্যে এই সেন্সটা যদি ডেভেলপ করা না যায় যে এই প্রাণীটি আমার দেশেরই সম্পদ এবং আমারও সম্পদ, এই মালিকানা এবং ওনারশিপ যদি মানুষকে না জানানো হয়, তাহলে কোনোদিন এই দেশের জীববৈচিত্র্য রক্ষা করা একা বন বিভাগের পক্ষে সম্ভব নয়। পরিবেশের জীববৈচিত্র্য সংরক্ষণ করা প্রয়োজন। সেটির জন্য কেন প্রয়োজন? প্রাকৃতিক ভারসাম্য রক্ষা করা। প্রতিটি জীবেরই বেঁচে থাকার অধিকার আছে। প্রধান অতিথির বক্তব্যে পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান জানান, তরুণ প্রজন্ম এগিয়ে আসায় বন্যপ্রাণী রক্ষায় সচেতনতা বেড়েছে। এখন নতুন প্রজন্ম এগিয়ে এসছে, এটাই হচ্ছে আমার জন্য সবচেয়ে বড় জায়গা। বন্যপ্রাণী নিয়ে যারা কাজ করেন সেই তরুণ প্রজন্মের সংগঠনগুলো আপনারা ঐক্যবদ্ধ থাকবেন, কারণ মনে রাখবেন আপনারা কিন্তু সংখ্যায় বেশি না, কিন্তু যারা বন্যপ্রাণীর আবাসস্থল ধ্বংস করতে চায় তাদের ইকোনমিক আর্গুমেন্ট, তাদের অর্থনৈতিক যুক্তি মানুষের কাছে তারা খুব সহজে তুলে ধরতে পারে। বন্যপ্রাণী নিধনের মতো অপরাধে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারিও দেন পরিবেশ উপদেষ্টা। সে আইন প্রয়োগ করবে, তার জন্য আইনের প্রয়োগের দিকে বেশি মন থাকে, বন দখলদারদের বিরুদ্ধে বেশি কাজ থাকে। উষা ফেরদৌস, মোহনা সংবাদ, ঢাকা। পেঁয়াজের দাম সহনীয় রাখতে আজ থেকে সীমিত আকারে পেঁয়াজ আমদানির অনুমতি দিয়েছে কৃষি মন্ত্রণালয়। প্রতিদিন 50টি আইপি বা আমদানি অনুমতির প্রতিটিতে সর্বোচ্চ 30 টন পেঁয়াজ আমদানির অনুমোদন দেওয়া হয়। 1 আগস্ট থেকে এ পর্যন্ত যে সকল আমদানিকারক রপ্তানি অনুমতির জন্য আবেদন করেছেন তারাই কেবল আবেদন পুনরায় দাখিল করতে পারবেন। একজন আমদানিকারক একবারের জন্য আবেদনের সুযোগ পাবেন। পেঁয়াজের বাজার সহনীয় রাখতে পুনরাদেশ না দেওয়া পর্যন্ত এই কার্যক্রম অব্যাহত থাকবে। বিজয়ের মাস ডিসেম্বর প্রসঙ্গ। রণাঙ্গনে একের পর এক পরাজয়ের খবরে হতভম্ব হয়ে পড়ে পাকিস্তান সরকার। ৭১-এর এই দিনে ভুটান সরকার সর্বাত্মকভাবে বাংলাদেশের পক্ষে থাকার ঘোষণা দেয়। অন্যদিকে পাকিস্তান শিবির অপেক্ষা করতে থাকে চীনের সামরিক সহায়তা আর মার্কিন নৌবহরের। ৭১-এর এদিনের কথা জানাচ্ছেন রাজীব আহমেদ। মিত্রবাহিনীর হামলায় কোণঠাসা সেনাবাহিনীর মনোবল বাড়াতে ৭১-এর এই দিনে ঝিনাইদহে যান পাকিস্তানি জেনারেল নিয়াজি, কিন্তু মাটিতে নামার আগেই তাকে বহনকারী হেলিকপ্টারে আক্রমণ চালায় মুক্তি সেনারা, যা আন্তর্জাতিক গণমাধ্যমে ব্যাপক প্রচার লাভ করে। একই দিন পাকিস্তানি সেনাবাহিনীর অন্যতম পদস্থ কর্মকর্তা রাও ফরমান আলী ঢাকায় অবস্থানরত বিদেশি সাংবাদিকদের বলেন, জয় তাদেরই হবে, কেননা সবকিছু চলছে পরিকল্পনা ও ছক অনুযায়ী। অন্যদিকে ৭ ডিসেম্বর প্রবাসী বাংলাদেশ সরকারের ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলাম বেতার ভাষণে বলেন, খুব শিগগিরই মুক্তিবাহিনীর দখলে আসবে ঢাকা। ওদিকে সোভিয়েত ইউনিয়নের কমিউনিস্ট পার্টির নেতা লিওনিদ ব্রেজনেভ এক বিবৃতিতে বলেন, ভারত ও পাকিস্তানের উচিত শান্তিপূর্ণ সমাধানে আসা, আলোচনা ছাড়া যুদ্ধের অবসান ও অনুকূল রাজনৈতিক পরিস্থিতি আনা সম্ভব না। ৭১-এর এই দিন সিলেট সহ দেশের বড় একটা অঞ্চল শত্রুমুক্ত ঘোষণা করেন মুক্তিযোদ্ধারা। রাজীব আহমেদ, মোহনা সংবাদ। বেগম খালেদা জিয়া জনগণের জন্য অনেক ত্যাগ স্বীকার করেছেন উল্লেখ করে তার রোগমুক্তি কামনায় সবার দোয়া চেয়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ। অন্যায়ের সাথে আপোষ না করাতেই বেগম খালেদা জিয়াকে মিথ্যা মামলায় কারাবরণ করতে হয়েছে বলেও অভিযোগ করেন তিনি। শনিবার বিকেলে কুমিল্লার বাঙ্গুরায় বেগম জিয়ার সুস্থতা কামনায় আয়োজিত কোরআন খতম ও দোয়া মাহফিলে এসব কথা বলেন কায়কোবাদ। আরও জানাচ্ছেন হুমায়ুন কবির।
পক্ষ থেকে সংগ্রামী অভিনন্দন ও শুভেচ্ছা। বিএনপি চেয়ারপারসন ও সাবেক 3 বারের সফল প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা ও দীর্ঘায়ু কামনা দোয়া মাহফিলের আয়োজন করে কুমিল্লা বাঙ্গুরা থানার আকুবপুর ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠন। কাশিমপুর রায়সেতুন্নেসা উচ্চ বিদ্যালয় মাঠে এই আয়োজনে অংশ নেন বিএনপির ভাইস চেয়ারম্যান ও কুমিল্লা 3 আসনের ধানের শীষের মনোনীত প্রার্থী আলহাজ কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ। এতে প্রধান অতিথির বক্তব্যে বেগম জিয়ার উপর পতিত শেখ হাসিনার প্রতিহিংসার চিত্র তুলে ধরেন তিনি। মুরাদনগরবাসী বেগম জিয়ার সুস্থতার জন্য বিভিন্ন মসজিদ মাদ্রাসা 5 শতাধিক কোরআন খতম ও পশু সদকা করেছে জানিয়ে তার জন্য আবারও সবার কাছে দোয়া চান কায়কোবাদ। পরে আপসীর নেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনার পাশাপাশি তারেক রহমানকে দেশি বিদেশি ষড়যন্ত্র থেকে হেফাজত করতে নিজে দোয়া পরিচালনা করেন বিএনপির এই ভাইস চেয়ারম্যান। হুমায়ুন কবির, মোহনা সংবাদ, কুমিল্লা। শত কোটি টাকার প্রায় ৮০ একর বালুমহালের জায়গা জোরপূর্বক দখল করে বালু ও পাথর উত্তোলন করছে সুনামগঞ্জের তাহিরপুরের ঢালার পাড়ে প্রভাবশালীরা। এতে সরকারি ডিসির খতিয়ান, ধর্মীয় এবং ব্যক্তি মালিকানার জায়গাও আছে, কিন্তু মুখ খুলতে সাহস পাচ্ছেন না ভুক্তভোগীরা। এ বিষয়ে অভিযান চলমান বলে জানালেন উপজেলা নির্বাহী কর্মকর্তা কুলেন্দু শেখর দাসের প্রতিবেদন জানাচ্ছেন আফরিন পপি। সুনামগঞ্জের তাহিরপুরের বাদাঘাট ইউনিয়নের ঢালারপাড় এলাকায় সরকারি, ধর্মীয় ও ব্যক্তি মালিকানার সমৃদ্ধ বালু ও পাথর মহাল দখলে নেমেছে প্রভাবশালী মহল। পুরান লাউর মৌজার ডিসিরি খতিয়ানের জায়গা, বন ও পরিবেশ অধিদপ্তরের সরকারি জায়গা সহ মোট ৮০ একরের প্রায় ১০০ কোটি টাকার বালুচর প্রভাবশালীদের দখলে। পুলিশও করে নিয়ে হামলা সামলা করতে বাইক থাকতারা না, এই অবস্থার বড় চাচার কাছ থেকে টাকা নিয়ে ওনাদেরকে বয় দেখায়, মামলার হুমকি দেয়। জাদুকাটা নদীর তীরবর্তী এলাকায় অবৈধভাবে সেভ মেশিন ও ক্যাশার মেশিন বসিয়ে প্রকাশ্যে বালু ও পাথর উত্তোলন করে আসছে। গ্রামের একাধিক বসত ভিটা হুমকির মধ্যে রয়েছে বলে স্থানীয়দের অভিযোগ। তবে অভিযোগ অস্বীকার করেন প্রভাবশালী মহল। এই যে জায়গা 50 বছর আমার দখলে, আমি সরকারি রায়ও পাইছি। এটা হলো পুরান লাউর মৌজা, একটা মামলা করাইছে। আমি যাবি কইরা না হুমকি তুমকি দে, আমরা বাড়ি ঘর তোর ভাঙি লইব, এন্ড করবো সেন্ড করবো। আমার জায়গা আমি কাগজে উপস্থিত আছি। এখন বেলায়েত নামে একজন তৈরি হয়েছে, তার সে বলতেছে তার কাগজ আছে, তাই আমরা বলছি যে কাগজ নিয়ে তুমি আসো। সরকারি, ধর্মীয় প্রতিষ্ঠান ও ব্যক্তি মালিকানাধীন জায়গা উদ্ধারে সরকার ও প্রশাসনের জোর হস্তক্ষেপ চান ভুক্তভোগীরা। এই জায়গা থেকে বালু বেচা ওরা কোটি কোটি টাকার মালিক। আমি তাদের পার্শ্ববর্তী তাদের বাড়ির পাশে জায়গাটা থাকাতে আমি জায়গা যাইতে পারতেছি না, বিভিন্ন ভয়ভীতি দেখাইতেছে আমারে। অদিত্যপুরের পাশে আমার 2 দাগে 65% জায়গা, এক দাগে আর এক দাগে হইল 50%। এই জায়গাটা জুড়ে খাইতেছে। বালু তুলিয়া বালু বিক্রি করে প্রতি রাতে 20-30 লক্ষ টাকা বালু বিক্রি করে, এটা একটা নদীর মতো করে নিছে। ম্যাজিস্ট্রেট, পুলিশ, বিজিবি ও নৌ পুলিশের নেতৃত্বে টাস্কফোর্স গঠন করে অবৈধভাবে বালু উত্তোলন ঠেকাতে নিয়মিত মোবাইল কোর্ট পরিচালনা করা হচ্ছে বলে জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা। অবৈধভাবে বালু উত্তোলন বন্ধ এবং পার কাটা বন্ধের জন্য ম্যাজিস্ট্রেট, পুলিশ, বিজিবি, নৌ পুলিশ সবার সমন্বয়ে আমরা কিন্তু টাস্কফোর্স অভিযান পরিচালনা করতেছি। ভূমিক্ষেকদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে প্রশাসন, দাবি ভুক্তভোগী সহ এলাকাবাসীর। আফরিন পপি, মোহনা সংবাদ। সিরাজগঞ্জে শীতকালীন সবজি চাষে ব্যস্ত সময় পার করছেন কৃষকরা। এবছর আবহাওয়া অনুকূলে থাকায় ভালো ফলনের আশা তাদের, সেই সাথে ভালো দাম পেলে লাভের আশা করছেন কৃষকরা। সব ধরনের পরামর্শ দিয়ে সহায়তা করছে কৃষি বিভাগ। সোহেল রানার প্রতিবেদন জানাচ্ছেন তাহসিন তারিন।
চলতি মৌসুমে সিরাজগঞ্জে বিস্তীর্ণ মাঠ জুড়ে শীতকালীন সবজির সমারোহ। কোথাও ক্ষেত জুড়ে বাঁধাকপি, ফুলকপি, লাউ, মূলা, বেগুন, সিম সহ নানা রকম শাকসবজি চাষে ব্যস্ত সময় পার করছেন কৃষকরা। আবহাওয়া অনুকূলে থাকায় ফলনও বেশ ভালো হয়েছে। বাজার দর ভালো থাকলে লাভের আশা করছেন চাষিরা। এই সিজনে আমরা পালং শাক করি, কপি করি, পাতাকপি করি, ডাটাতে করি, পেঁয়াজি করি। 1 বিঘা জমি এই 12-14 হাজার টাকা খরচা হয়, 35-40 হাজার টাকা কিন্তু আমরা কেনা বেচা করি। বাজার ভালো রাখে 1 লক্ষ টাকা বেচা যাবে, যদি বাজার নিম থাকে তাহলে 70-80 হাজার টাকা। রোগবালাই নিয়ন্ত্রণে এবং বিষমুক্ত সবজি চাষে কৃষকদের সব ধরনের পরামর্শ দিয়ে সহায়তা করছে কৃষি বিভাগ। মাঠে ঘাটে বিভিন্ন কৃষকদের রোগবালাই, পোকামাকড় এবং সারের যেন সরবরাহ নিশ্চিত থাকে, এই বিষয়গুলো নিয়ে কখন কি স্প্রে করতে হবে, কোন ফসলটা আগাম কিংবা নাবি রোপণ করতে হবে, এই বিষয়গুলো নিয়ে আমরা মূলত পরামর্শ দিয়ে থাকি। বিভিন্ন রকম শীতকালীন সবজি আবাদ চলমান রয়েছে। আমরা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কৃষকদেরকে নিরাপদ এবং বিষমুক্ত সবজি উৎপাদনের ব্যাপারে আইপিএম প্রযুক্তি ব্যাপারে আমরা বিভিন্ন রকম পরামর্শ দিয়ে যাচ্ছি। পাশাপাশি আধুনিক কলা কৌশল এবং চাষাবাদের ব্যাপারেও তাদেরকে পরামর্শ দিয়ে যাচ্ছি। এই বছর সদর উপজেলায় প্রায় 2600 হেক্টর জমিতে সবজি চাষ হয়েছে। তাহসিন তারিন। ফিক্সিং ও বেটিং কেলেঙ্কারিতে তোলপাড় পড়েছে তুরস্কের ফুটবলে। তদন্তের অংশ হিসেবে শীর্ষ পর্যায়ের ক্লাবের ফুটবলার, ক্লাব প্রেসিডেন্ট ও ধারাভাষ্যকার সহ 46 জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। তাদের মধ্যে 29 জনই ফুটবলার। 46 জনের মধ্যে এরই মধ্যে 35 জনকে গ্রেপ্তার করা হয়েছে। ইস্তাম্বুলের পাবলিক প্রসিকিউটর অফিস এক বিবৃতিতে জানায়, গ্রেপ্তার ফুটবলারদের মধ্যে 27 জন নিজেদের দলের ম্যাচে বাজি ধরেছেন বলে সন্দেহ করা হচ্ছে। গ্রেপ্তার হওয়া ফুটবলারদের একজন হলেন মেতেহান বালতাচি। তিনি তুরস্কের চ্যাম্পিয়ন গালাতাসারায়ের খেলোয়াড়। চলতি মাসের শুরুতেই বেটিং কেলেঙ্কারিতে তিনি 9 মাসের জন্য নিষিদ্ধ হয়েছিলেন। শেষ করব মোহনা সংবাদ, যাবার আগে জানিয়ে দেব শিরোনামগুলো আরো একবার। স্বাস্থ্য বিবেচনায় খালেদা জিয়ার লন্ডন যাত্রা বিলম্ব, শারীরিক অবস্থাকে অগ্রাধিকার মেডিকেল বোর্ডের, গুজবে বিভ্রান্ত না হওয়ার আহ্বান। অপকর্মে জড়িতদের নির্বাচনে লাল কার্ড দেখানোর আহ্বান জামায়াতের, ভোটের দাবিতে সোচ্চার একটি দলের বিরুদ্ধে ভোল পাল্টানোর অভিযোগ। বাণিজ্যিক আদালত পাল্টে দেবে অর্থনীতি, বললেন প্রধান বিচারপতি। নারী উদ্যোক্তাদের ঋণ সহজ করার আহ্বান মৎস্য উপদেষ্টার। এবং পেঁয়াজের বাজার সহনীয় রাখতে সীমিত আকারে আমদানির অনুমতি কৃষি মন্ত্রণালয়ে, পুনরাদেশ না দেওয়া পর্যন্ত চলবে কার্যক্রম। এই ছিল মোহনা সংবাদে। মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohona.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুক, ইউটিউবেও। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।